আমরা আগের দিন আকাশের দুই বন্ধু শৈলেন ঘোষ এর লেখা গল্পের ভূমিকা অর্থাৎ লেখক শৈলেন ঘোষ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। বাড়িতেও তোমরা নিশ্চয়ই পড়েছ। শৈলেন ঘোষ একজন শিশু সাহিত্যিক, অর্থাৎ শিশুদের নিয়ে, বাচ্চাদের নিয়ে সে গল্প, ছড়া, উপন্যাস, নাটক এইসব সে লিখেছে। আরেকটি বিষয় তোমরা খেয়াল করে দেখেছ যে শিশুদের নিয়ে লেখার মধ্যে যেটা তোমাদের একটু বুঝতে হবে যে তোমরাও শিশু, শৈশব অবস্থায় আর তোমরা রয়েছ। শৈশব বলা ঠিক না, তার মানে কৈশোরে সবে পদার্পণ করেছ। তোমাদের মনে স্বপ্ন অনেক। তোমাদের যা স্বপ্ন, তোমাদের কে নিয়ে, তোমাদের মা বাবাদের স্বপ্ন, সেই স্বপ্ন আস্তে আস্তে বাস্তবে রূপ পাবে। ভবিষ্যতে তোমরা অনেক বড় হবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, এটাই আশা। কিন্তু এখানে লেখক একটা গভীর সত্যের সন্ধান দিয়েছে। সেটা কি? দুটো ঘুড়ি। তোমরা যারা এখন ক্লাস 5-এ পড়ো, বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে খবরের কাগজ আসে। সেটা তোমরা নিজেরা ইচ্ছা করে একটা ঘুড়ি বানিয়ে নিতে পারো বা দুটো ঘুড়ি বানিয়ে নিতে পারো। বানিয়ে নিয়ে তার সাথে সুতো জুড়ে তোমরাই সেটা ওড়াতে পারো। এটাই হচ্ছে স্বাভাবিক। এবার ঘুড়ি ওড়ানোটা আনন্দের। কেন? এই যে আমাদের পরিবেশ, সেই পরিবেশে মৃদুমন্দ হাওয়া পেলে এই কাগজের টুকরো, যেটা স্বাভাবিক নিয়মেই সেই টুকরো কাগজের এমনি আলাদা করে আকাশে ওড়ার ক্ষমতা নেই, কিন্তু দুটো কাঠি তাকে জুড়ে আঠা দিয়ে তার পেটে সুতো বেঁধে উড়িয়ে দিলে সে দিব্যি উড়ে থাকে, বাতাসে উড়তে থাকে। আর তোমাদের কারো হাতে সুতো থাকে, সুতো জড়িয়ে রাখার জন্য লাটাই থাকে। তাহলে একটা খেলা, সুন্দর একটা খেলা, নির্মল আনন্দ। অর্থাৎ দুটো ঘুড়ি উড়ে যাবে, দুই বন্ধু মিলে ওড়াচ্ছ, ওড়াতে ওড়াতে পরস্পরের মধ্যে সুতো জড়িয়ে যাবে, এটাকেই খেলা। এই সুতো জড়িয়ে যাওয়ার পরে যার সুতো কেটে যাবে সেই ঘুড়িটা উড়তে উড়তে কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিকানা নেই। কখনো কখনো সেই যে পেট কাঠি সেটা ছিঁড়ে যাবে, কাগজ পড়ে থাকবে, সেই কাগজের কোনো আলাদা করে মূল্য নেই। সে তখন পথের ধারে, মাঠের মধ্যে একটা ছেঁড়া কাগজ হিসাবে সে লুটিয়ে থাকবে, তার কোনো আলাদা মূল্য নেই। কিন্তু সেটাকে নিয়েই, অর্থাৎ ঘুড়ি তৈরি করে কাগজ থেকে, তোমরাও করো। সেই কাগজের ঘুড়ি আকাশে উড়বে এবং বন্ধুরা মিলে আনন্দ করবে। এইখানে কবি শুধু বন্ধুরা বলেনি, এখানে কবি বলছে মানুষের কথা। অর্থাৎ মানুষের আনন্দ পাওয়ার কত ধরনের মাধ্যম, সেই মাধ্যমটাকেই এখানে লেখক ব্যবহার করেছে, আনন্দ পাওয়ার মাধ্যম। সেখানেই সে প্রথম বলছে, কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, ওদের বন্ধুত্ব হবে, ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে ট্যাস খেলার। একটা আর একটার ঘাড়ে গোত মেরে যখন
সুতোয় জড়িয়ে লাট খাবে, তখন চিৎকার করবে মানুষ আনন্দে। হ্যাঁ, ওরা দুটি ঘড়ি, একটার নাম চাঁদিয়াল আর একটার নাম পেট কাটা। তাহলে যেটা একটু আগে আমি বলছিলাম যে তোমরাও পারো তৈরি করতে, সেটা হচ্ছে যে বাড়িতে যে খবরের কাগজ আসে সেই খবরের কাগজ দিয়ে তৈরি করা। কিন্তু না, এখানে পেট কাটি এবং চাঁদিয়াল এটা হচ্ছে যারা এই ঘুড়ি তৈরি করার কাজে ব্যস্ত, ঘুড়ি তৈরি করেই যাদের জীবন জীবিকা, তারা ঘুড়িটাকে শুধু তৈরি করা নয়, তাতে শিশুদের মনের উপযোগী করে শিশুরা যাতে এই ঘুড়ি দেখে আনন্দ পায় এবং তারা নাম দেয়। একটার নাম দিয়েছে এখানে পেট কাটি, আর একটার নাম হচ্ছে চাঁদিয়াল। তাহলে পেট কাটা এবং চাঁদিয়াল দুটি এই ঘুড়ি দেখতেও সুন্দর, এবং সেই সুন্দর ঘুড়ি দুটো নিয়েই এখানে গল্প। আরো সুন্দর কথা বলেছে, দেখো, কে না দেখেছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে কেমন করে গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে, ফুলের কুঁড়ি উকি মারে, ফুল ফোটে। এটা হচ্ছে স্বাভাবিক কথা, তার কারণ তোমরাও এই কাজটা বাড়িতে নিঃসন্দেহে করে থাকো। যে কোনো একটি টবে বা বাড়ির পাশেই যে একটু জায়গা, সেখানে খুব বেশি জায়গার দরকার, অল্প একটু জায়গা, দুটো ফুলের বীজ সেখানে ফেলে রাখলে তুমি সকাল থেকে তাকে যদি খেয়াল রাখো, তাহলে দেখবে যে কয়েকদিন বাদেই তার থেকে বীজ থেকে আস্তে আস্তে কুঁড়ি, অর্থাৎ অঙ্কুর, তারপরে সেটা একটু বড় হয়ে সবুজ পাতা, তারপরে দেখা যাবে যে কুঁড়ি হচ্ছে, ফুল হচ্ছে, এবং ফুল ফেটে যাওয়ার পরে, ফোটার পরেই আবার সেখান থেকে বীজ হচ্ছে। এইভাবেই প্রতিনিয়ত একটা চক্র, সেই চক্রের কথাই এখানে লেখক বলছেন। আবার দেখো, ওই যে গাছে পাখির বাসা, মা পাখি বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে। এই তা শব্দটা হচ্ছে তাপ দেওয়া, উত্তাপ দেওয়া। কিসের উত্তাপ? নিজের শরীরের উত্তাপ। অর্থাৎ যে পাখি ডিম পারে সে তার নিজের শরীরের উত্তাপ দিয়ে তাকে আস্তে আস্তে ডিম থেকে ডিম ফুটিয়ে বাচ্চায় রূপান্তরিত করছে। অর্থাৎ মা পাখিটা তার শরীরের উত্তাপ দিয়ে সেই ডিমকে আস্তে আস্তে গরম করছে, আর সেই ডিম থেকে ফুটে বাচ্চা হচ্ছে। যার জন্য লেখক বলছে যে তা দিতে দিতে ফুট করে সেই ডিম ফুটছে, ছানাপোনা কিচির মিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ছে, বেরিয়েই হাঁ করে মুখ তুলছে আকাশে, খাবার চাইছে মায়ের কাছে। তারা বড় হবে, একদিন আকাশে ডানা মেলে তারা উড়বে। কি সুন্দর দেখতে সেই পাখি, বাহার ছড়ানো কি তাদের গায়ের রং। আমরা চোখ মেলে দেখব আর মনে মনে বলবো বাহ। তাহলে দেখো, লেখক খুব সুন্দরভাবে দুটো কল্পনা বা দুটো ছবি তুলে ধরেছে। বলছে কল্পনার মতো করে, কিন্তু সেটা বাস্তব। তার কারণ সেটা তুমি চাইলেই একটা বীজ পুঁততে পারো, তার থেকে গাছ, গাছ থেকে ফুল। আবার তুমি তোমার বাড়ির আশেপাশে গাছে যদি নজর রাখো, তাহলেও দেখবে যে তোমার বাড়ির যে গাছ আছে আশেপাশে, সেই গাছে প্রচুর পাখি আসে। পাখিপথ জায়গা হিসাবে ভাবে গাছকে, তার কারণ অনেকটা উপরে, মানুষের নাগালের বাইরে। সেই গাছে সে বাসা বাঁধে আর ডিম দেয়। সেই ডিম শরীরের উত্তাপ দিয়ে, তা দিয়ে তার থেকে বাচ্চা ফুটিয়ে তোলে মা পাখি, এবং সেই ডিম ফোটার সাথে সাথেই সে কিচিরমিচির করে ওঠে। অর্থাৎ তাদের বাচ্চাদের যে কলরব, যাকে পাখির কিচিরমিচির বলা হয়, অর্থাৎ তার কোনো মানে নেই, কিন্তু লেখক বা সকলেই সেটাকেও একটা মানে তৈরি করছে। এটাই বাস্তব। সেটা হচ্ছে সে হা করে আকাশের দিকে চাইছে আর মায়ের কাছে খাবার চাইছে। অর্থাৎ তুমি আমাদের বাঁচতে দাও, বাঁচার জন্য খাবার দাও। খাবার দিতে দিতে মা পাখিরাই এক সময় দেখে যে তার বাচ্চারা তাদের মতোই
বড় হয়ে উঠেছে এবং কি সুন্দর দেখতে। তারাই আকাশের গায়ে উড়ে যাবে, তারাই কত ধরনের রং ছড়াবে এবং চোখ মেলে দেখবে আর মনে মনে বলবে, বাহ কি সুন্দর। তাহলে এই যে এইটুকু আমরা পড়লাম, লেখক সুন্দরভাবে কল্পনার সাহায্যে, কিছুটা বাস্তব আবার কিছুটা কল্পনা, কল্পনার সাহায্যে ফুটিয়ে তুলেছে কতগুলো সুন্দর ছবি। সেই ছবি একে একে আমরা এখানে ঘুরি গল্পে দেখব এবং লেখকের প্রকাশ করার যে সুন্দর অভিপ্রায় সেটাকেও আমরা বুঝতে পারব। তারপর দেখো, এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, গড়ে উঠছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন। তাহলে এই লাইন দুটো কত সুন্দর দেখো। এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে নতুন গাছপালা তৈরি হচ্ছে, নতুন প্রাণের সৃষ্টি হচ্ছে, সেটা পাখিই বলো, জীবজন্তুই বলো, মানুষই বলো। তাহলে আস্তে আস্তে জন্ম নিচ্ছে অসংখ্য প্রাণের, তার মধ্যে মানুষ হচ্ছে সবচাইতে বুদ্ধিমান প্রাণী। কিন্তু এখানে লেখক বলছে গড়ে উঠছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন, অর্থাৎ যে প্রাণের মেলা, যে প্রাণের সমাবেশ এই পৃথিবীতে ঘটছে, এরা কেউ বিচ্ছিন্ন নয়, প্রত্যেকের সাথে যেন একটা নিবিড় সম্পর্কে আবদ্ধ। এই নিবিড় সম্পর্ক, পরস্পরের সাথে মেলামেশা, পরস্পরের সাথে ভাব, এটাকেই মিতালি বা বন্ধুত্ব বলে। তাহলে গড়ে উঠছে ভালোবাসা, গড়ে উঠছে বন্ধুত্ব, আর নতুন নতুন সম্পর্ক তৈরি হয়ে পৃথিবীটাও যেন সবার সামনে, মানুষের সামনে, প্রকৃতির সামনে যেন নতুন নতুন খেলায় মত্ত হয়ে নতুন প্রাণের জন্ম, আবার পৃথিবীও নতুন হচ্ছে নিজে নিজে। কিন্তু ওই দুটো ঘুড়ি, অর্থাৎ লেখক এবার সেই আকাশের বন্ধু ঘুড়ির কথা বলতে চাইছে। তাহলে ওরা তো আর গাছ নয়, পাখিও নয়। তাহলে একটু আগে যে লেখক বলল যে বীজ থেকে অঙ্কুর, তারপরে থেকে সবুজ শাখা মেলা, সবুজ পাতা, তারপরে ফুল, তারপর আবার সেই ফুল থেকে বীজ। তা এইভাবেই যেভাবে মানুষের, অর্থাৎ জন্ম, জন্ম থেকে আস্তে আস্তে শৈশব, কৈশোর, তারপর হচ্ছে যৌবন, তারপরে বার্ধক্য, এইভাবে জীবনটা অতিবাহিত হয়। আবার একটা প্রাণের যেমন ধ্বংস হয়, আবার নতুন প্রাণের সৃষ্টি হয়। তাহলে এইভাবেই চলছে। কিন্তু এখানে বলছে কিন্তু ওই দুটো ঘুড়ি, ওরা তো আর গাছও নয়, পাখিও নয়, অর্থাৎ গাছ এবং পাখি এদের প্রাণ আছে, এরা নিজের থেকে আস্তে আস্তে বড় হয়, নিজের থেকেই নিজেদেরকে পরিচালনা করে। কিন্তু এরা তো ঘুড়ি, ওদের প্রাণও নেই, ভালোবাসাও নেই, হাতে গড়া দুটো খেলনা, কাগজের। কে তাদের বানিয়েছে সে নিয়ে কেউ মাথা ঘামায় না, কে ছিল কোথায় তার কে হিসাব রাখে। ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে, উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি, তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। কে যে ভোকাট্টা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে, কেউ বা ইলেকট্রিক তারে, লুটিয়ে পড়তে পারে কারো ছাদে, নয়তোবা নদীর জলে। নদীর জলে নাকানি চোবানি খেয়ে তার বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো। দেখো এখানে কি সুন্দর একটা বর্ণনা দিয়েছেন যে দুটো ঘুড়ি, তাদের প্রাণ নেই, কিন্তু লেখকের লেখার জোরে, লেখকের কল্পনার জোরে মনে হচ্ছে যেন তাদেরও যেন কি প্রাণ আছে। তোমরাও বুঝতে পারছো পড়ে যে মনে হচ্ছে যেন ঘুড়ি দুটি জীবন্ত। উৎসবের দিনে ঘুড়ি কিনে এনে যারা উড়াবে তাদের কি আনন্দ। তারপরে যখন আকাশে উড়বে, একে অপরকে দেখবে, তারপরে লাট খেতে খেতে কি হবে, একটা ঘুড়ি আর একটা ঘুড়ির উপরে পাক খাবে বা আকাশে উড়বে। তারপরে যার হাতে লাটাই রয়েছে তাদের খেলায় একটা কেটে
ভোকাট্টা, ভোকাট্টা মানে কি? সুতো কেটে যাওয়া, আর কেটে গেলেই তার ওড়ার ক্ষমতা হারিয়ে যাবে। আর ওড়ার ক্ষমতা যেই হারিয়ে যাবে, সেই বাতাসে ভাসতে ভাসতে কোথায় গিয়ে পড়বে কেউ জানে না। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রিকের তারে, লুটিয়ে পড়তে পারে কারো ছাদে, নয়তো নদীর জলে। নদীর জলে যদি পড়ে, তাহলে লেখক কি বলছে? নদীর জলে নাকানি চোবানি খেয়ে তার বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন কেবল একটি ফাটা কাগজের টুকরো। নাকানি চোবানি মানে হচ্ছে একবার ডুবে যাওয়া আবার জেগে ওঠা, একবার ডুবে যাওয়া আবার জেগে ওঠা। নদীতে কেন এটা হবে? তার কারণ নদীর নিজস্ব একটা গতি আছে, নদীর নিজস্ব একটা স্রোত আছে। সেই স্রোতের গতিতে যখন পড়ে, তাহলে সেই ঢেউয়ে একবার নিচে নামবে বা জলের তলায় ডুববে, আবার উঠবে। তাহলে এইভাবে কাগজ ভিজে গিয়ে ছিঁড়ে যাবে। আর কাপ কাঠি, অর্থাৎ যে কাঠি দিয়ে ঘুড়িটাকে তৈরি করা হয়েছিল, যে প্রথমে শক্তপোক্তই মনে হয়েছিল, কিন্তু কাগজ যেই ভিজে গেল, সেই কাপ কাঠি ছিঁড়ে গিয়ে সে তখন একটা কাগজ, যে কাগজের কোনো দাম নেই, যার কোনো মূল্য নেই, সে কেবল একটি কাগজের টুকরো। সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো। তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে, অর্থাৎ আবর্জনাকে যেমন কেউ চোখ ফিরিয়ে তার দিকে তাকায় না, আহাও করবে না, উহুও করবে না। তাহলে আহা উহু শব্দগুলো কি? আহা উহু শব্দ হলো যে মানুষ যদি কষ্টে পড়ে, কোনো প্রাণী যদি কষ্ট পায়, তাহলে সেই কষ্টের একটা বহিঃপ্রকাশ, মনের মধ্যে যে যন্ত্রণা, যে কষ্ট দেখে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাকে বহিঃপ্রকাশ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়। কখনো আহা, কখনো উহু, অর্থাৎ যন্ত্রণা কাতর প্রাণীকে, যন্ত্রণা কাতর মানুষকে, বা যন্ত্রণা কাতর কোনো কিছু দেখলে সেইটার প্রতি মানুষের যে সহানুভূতি প্রকাশ, সেটাই হচ্ছে এইভাবে। সে তখন একটা আবর্জনা, অর্থাৎ ঘুড়ির কাগজটা তখন আর কারো কাছে মূল্য নেই, সে আবর্জনায় পরিণত হয়। সেই আবর্জনা দেখে কেউ দয়া দেখায় না, কেউ তার দিকে নজরও দেয় না। কিন্তু একদিন উৎসব আসেই, বাজনা বাজে, মাঠে ছাদে পথে প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে, উল্লাসে ভরে যায় চারিদিক। আর সেই উৎসবে ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে। তাহলে কি বলছে? যে মানুষের জীবনে উৎসব আসেই। উৎসব হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ। কঠোর পরিশ্রমের পরে পরিশ্রম ক্লান্ত মানুষ যেমন একটু বিশ্রাম নেয়, সমাজও তেমন। বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সমাজের মানুষগুলো একটা আনন্দ চায়, একটু অবকাশ চায়, নিজেদের মধ্যে একটু ভাব বিনিময় আনন্দ করতে চায়, সেটাই হচ্ছে উৎসব। আর যখন উৎসব শুরু হয়, সে যেমন উৎসব তেমন তার আয়োজন। তার জন্য লেখক বলছে যে একদিন উৎসব আসেই, বাজনা বাজে, মাঠে ছাদে পথে প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে, উল্লাসে ভরে যায় চারিদিক। আর সেই উৎসবে ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে, একটা চাঁদিয়াল, অন্যটা পেট কাটা। তাহলে ঘুড়ি দুটোর নাম, একটা চাঁদিয়াল, অর্থাৎ যেটা দেখতে অনেকটা কি চাঁদের ছায়া ছবির মতো, যেমন আমরা মাটির থেকে আকাশের দিকে তাকাই, চাঁদকে বিভিন্ন আকৃতিতে দেখতে পাই, যেগুলোকে বলা হয় চাঁদের কলা। অর্থাৎ অমাবস্যার পরের দিন যে চাঁদ আকাশে প্রায় দেখাই যায় না, ক্ষীণ একটি চুরির মতো, ভাঙা চুরির মতো, তোমাদের হাতে চুরি আছে, সেটা যারা পরে তারা জানে। তো সেই রকম ভাঙা চুরির মতো অল্প একটু দেখা যায়। আস্তে আস্তে যত দিন বাড়তে থাকে, অর্থাৎ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী, একটু একটু করে বড় হতে থাকে। সেরকম একটা ঘুড়ির পেটে ওই রকম চাঁদের ছবির মতো, তার জন্য তার নাম হচ্ছে চাঁদিয়াল। আরেকটা হচ্ছে যে দুটো রঙের কাগজ একসাথে আঠা দিয়ে মিশিয়ে মাঝখানে একটা দাগের মতো পড়েছে, সেটাকেই কল্পনা করে বলছে পেট কাটা। তাহলে একটা পেট কাটা আর অন্যটি চাঁদিয়াল। এ বাড়ির ছাদ ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো, যত উৎসবের সময় বাড়ির ছাদ থেকেও কেউ ঘুরি ওড়ায়, কেউ হচ্ছে বাড়ির পাশে ফাঁকা জমি থাকলে সেখান থেকেও। ওদের বুক ফুটো করে সুতো বাঁধা হয়েছে। তাহলে দেখো শব্দটা এমনি স্বাভাবিক, কিন্তু যেন কিরকম যন্ত্রণাদায়ক, যে ওদের
বুক ফুটো করে সুতো বাঁধা হয়েছে। সেই বাঁধা সুতো লাটাই ঘুরে খুলছে, ওদের হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে। ভাসতে ভাসতে উড়ে যায়। উড়তে উড়তে চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে পেট কাটাকে, পেট কাটাও দেখে যেন পিটপিটিয়ে চাঁদিয়ালকে। এবার বোধহয় প্যাঁচের খেলা শুরু হবে। এইভাবে তারা আকাশে ওরে মালিকের মর্জি মতো।